ওকে, সো এখন স্টেরিও আইসোমার। আচ্ছা, স্টেরিও মানে কি বলতে পারবা? আমরা গাঠনিক না, ওটা তো তাহলে স্ট্রাকচারাল হয়ে গেল না, এটা তো আলাদা। স্টেরিও, তোমরা এই যে স্টেরিক হিন্ড্রেন্স শুনছো তাই না, স্থানিক বাধা। সো এই স্টেরিও মানে হচ্ছে ওরিয়েন্টেশন বা কোনো একটা জিনিসের মানে পজিশনিংটা কেমন, মানে তার তার মানে স্ট্রাকচার না, অ্যাকচুয়ালি স্ট্রাকচার সেম হতে পারে বাট একজন আরেকজনের রেসপেক্টে কীভাবে আছে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, যেমন সি ডাবল বন্ড সি, এইখানে আছে CH3, এখানে আছে এইচ, এখানে আছে CH3, এখানে আছে এইচ। এটার সাথে দেখো এই স্ট্রাকচারটা সেম বাট তাদের ওরিয়েন্টেশনটা আলাদা। যেমন এখানে CH3 এই পাশে আছে, এখানে CH3টা এই পাশে দিলাম, আর এখানে কার্বনের সাথে হাইড্রোজেনটা এই পাশে আর এটার এই পাশে। সো এইখানে যদিও তাদের স্ট্রাকচারাল ফর্মুলাও সেম বাট তাদের মানে স্টেরিও মানে হচ্ছে কোনো একটা জিনিসের চারপাশে যা আছে, বুঝতে পারছো? সো এইখানে দেখো এই কার্বনটার এই পাশে CH3, এই পাশে এইচ, আবার এই কার্বনটার এই পাশে CH3, এই পাশে এইচ, বাট পরেরটাতে কিন্তু এটা ডিফারেন্ট হয়ে গেছে। সো স্টেরিও মানে হচ্ছে যখন ওরিয়েন্টেশনের চেঞ্জ হবে, মানে সবার কার্বন মানে সবার কানেক্টিভিটি সেম, মানে এখানেও কার্বনের সাথে CH3 আছে, এইচ আছে, এখানেও কার্বনের সাথে CH3 আছে, এইচ আছে, ডাবল বন্ডও আছে, বাট কানেক্টিভিটি সেম হওয়া সত্ত্বেও তাদের ওরিয়েন্টেশনগুলো আলাদা। মানে এখানে যেমন উপরের সাইডেই দুইটা CH3 পাওয়া যাচ্ছে, বাট এখানে অ্যাকচুয়ালি এটা কোনাকুনিভাবে পাওয়া যাচ্ছে। আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস দেখবো সামনে। ওকে, সো এই স্টেরিও আইসোমারিজম আমরা কি বলছিলাম যে কয় টাইপের হয়? একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা, আর আরেকটা হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা। সো ফার্স্টেই আমরা তোমার জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতায় আসি। জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা। সো এই জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতার একটা স্পেশাল নাম হচ্ছে সিস্ট্রান্স সমানতা। সিস্ট্রান্স সমানতা। তো এটা অ্যাকচুয়ালি এক্সাম্পল দেখবো, আর এটার কিছু কন্ডিশন আছে, মানে জিওমেট্রিক আইসোমারিজমটা কখন হয় সেটার কিছু কন্ডিশন আমরা লিখব। সো এই জিওমেট্রিক আইসোমারিজম বা সিস্ট্রান্স সমানতাটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে অ্যালকিনের ক্ষেত্রে হয় বা অ্যালকাইনের ক্ষেত্রে হয়, বাট এটার স্পেসিফিক কন্ডিশনগুলো আমরা একটু লিখে ফেলি। এটার যে কন্ডিশনস, কন্ডিশন হচ্ছে যে তোমার কার্বন আর কার্বনের মধ্যে মানে দুইটা বন্ডের মধ্যে মানে এখানে লিখে রাখো যে ইফ there is no free rotation, if there is no free rotation between carbon carbon bonds, no free rotation বা মুক্ত ঘূর্ণন আর কি, if there is no free rotation between carbon bonds, only then geometric isomerism can exist. তারপরেও অনেক সময় হয় না। সো আমরা এটা একটা কন্ডিশন হিসেবে ধরে নিব যে ইফ দ্যার ইজ নো ফ্রি রোটেশন বিটুইন কার্বন বন্ডস অনলি দেন জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্টস। এই একটা কন্ডিশনই। এখন আমরা এক্সাম্পল দেখি, যেমন ধরো সি, এটার এই পাশেও সি, দেন এই পাশে ক্লোরিন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে CH3, তারপর এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে হাইড্রোজেন, এদিকে হচ্ছে ক্লোরিন। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটু সামনাসামনি না দেখাইলে হয় না, মানে এটা এরকম একটা 2D জিনিস দিয়ে দেখা একটু টাফ। এটা তোমার কাছে যদি ওই অ্যাটমের সাইজের এই যে মার্বেল থাকে আর হচ্ছে এরকম লাইন থাকে, ওইগুলো দিয়ে বোঝানো ইজিয়ার। যাই হোক, আমরা এখানে একটু বোঝার ট্রাই করব। সো এরকম একটা কম্পাউন্ড আছে আর এখানে আরেকটা কম্পাউন্ড আছে, সি সি, তারপর হচ্ছে CH3, তারপর হচ্ছে এদিকে হাইড্রোজেন, ক্লোরিন, CH3, তারপর হাইড্রোজেন আর ক্লোরিন। সো ওদের মধ্যে দেখো
আমরা ওদেরকে একজন আরেকজনের আইসোমার বলবো না। মানে সহজভাবে যদি মনে রাখতে চাও, যদি কার্বন কার্বন এরকম সিঙ্গেল বন্ড থাকে, ওকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাহলেই আমরা বলে দিব যে এখানে তোমার জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করে না। আর এইটা দিয়ে যদি একটু বুঝতে চাই, ইফ দ্যার ইজ নো ফ্রি রোটেশন বিটুইন কার্বন কার্বন বন্ডস, সো এই সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে ফ্রি রোটেশন হয়। মানে তুমি চাইলে এই সাইডটাকে পুরোটা ঘুরাই দিতে পারো, ঠিক আছে? মানে এই পুরো সাইডটা, মানে তুমি চিন্তা করতে পারো পুরোটা রোটেট করে দিলা, তাহলে দেখো এই তুমি কিন্তু এইটা রোটেট করার দরকার নেই। ধরো যদি এইটা রোটেট করো, এই পুরোটাকে যদি এইভাবে রোটেট করো, মানে এই বন্ডের রেসপেক্টে, তখন কিন্তু এইটা এই শেপে চলে আসবে, রাইট? সো আমরা যখন দেখবো যে একটা থেকে আরেকটাকে বানানো যাচ্ছে, মানে রোটেট করে বানানো যাচ্ছে, তখন আমরা বলবো যে এখানে জিওমেট্রিক আইসোমারিজম এক্সিস্ট করে না। ওকে, বা সহজভাবে বললে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে এটা এক্সিস্ট করে না, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে ফ্রি রোটেশন থাকে, ওকে, বা মুক্ত ঘূর্ণন থাকে। এবার আসি মানে একটা এক্সাম্পলে যেখানে এটা থাকবে, মানে ফ্রি রোটেশন থাকবে না, কিন্তু এর জন্য জিওমেট্রিক আইসোমারিজম তো থাকবে। আচ্ছা, কেন এটা মানে ফ্রি রোটেশনের ব্যাপারটা কেন বলছি? কারণ দেখো, যদি এটাকে এরকম ঘোরানোই যায়, তাহলে তো এইটা আর এটা ডিফারেন্ট কিছু হইলো না, তাই না? আর যদি ডিফারেন্ট না হয়, তাহলে তো ওদের আর আইসোমার বলবো না, আইসোমার বলবো যে কোনো একটা ডিফারেন্স অ্যাটলিস্ট আছে। ওকে, সো দেখো, যখন ফ্রি রোটেশন থাকে না, তখন এটা কিভাবে কাজ করে? যদি এখানে ধরো সি ডাবল বন্ড সি, এখানে CH3, এখানে হাইড্রোজেন, আর এইখানে তোমার CH3, এইখানে H, আর এটার আরেকটা কনফিগারেশন আঁকলাম এরকম, হাইড্রোজেন CH3 CH3H, ক্লিয়ার? সো এখন এই টাইপের কম্পাউন্ডগুলো, যেগুলোতে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, সেইগুলোতে জিওমেট্রিক আইসোমারিজম থাকতে পারে। আমি এখানেও কিন্তু একদম কনফিডেন্টলি বলতেছি না, বলতেছি থাকতে পারে। এখন এইখানে অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন নাই, মানে এখানে যেমন ফ্রি রোটেশন আছে, এখানে ফ্রি রোটেশনটা নাই। কেন নাই? কারণ দেখো, আমরা এটাকে যতটা 2D করে আসছে, এটা কি আসলে এরকম না। এটার তুমি যদি 3D স্ট্রাকচারটা কথা মনে করে দেখো, যে অ্যাকচুয়ালি কার্বন, দেন এখানে একটা সিগমা বন্ড এরকম, দেন এদিকে এইগুলো আলাদা করে রাখলাম, CH3, এদিকে হাইড্রোজেন, বাট এখানে এই যে একটা পাই বন্ড তো থাকে, তাই না? যে পি ওভারল্যাপিং এর জন্য এখানে কি থাকে, একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়, মানে পাশাপাশি ওভারল্যাপিং এর জন্য একটা পাই বন্ড ক্রিয়েট হয়। সো এইটাকে আমরা রোটেট করে দিতে পারি না, মানে আমি যদি এটাকে রোটেট করতে চাই, আমার এই জিনিসটাকে ভাঙতে হবে ফার্স্ট। ওকে, এগুলো অ্যাকচুয়ালি 3D স্ট্রাকচার থাকলে আমার জন্য একটু বোঝানো ইজিয়ার হইতো, বাট এখন ওইটা যেহেতু সম্ভব না, সো এখানে এটা আমি রোটেট করতে পারবো না। মানে আমি যদি রোটেট করতে চাই, আমার এখানে অনেক এক্সেস অ্যামাউন্ট এনার্জি দিতে হবে, মানে এটা স্পন্টেনাসলি এখান থেকে এখানে আসবে না, ক্লিয়ার? সো যেহেতু দুইটা এরকম আলাদা আলাদা, মানে একটা থেকে আরেকটা বানানো যাবে ঠিকই, বাট অনেক এনার্জি দিতে হবে তোমার। সো এর জন্য আমরা বলবো যে ওরা অ্যাকচুয়ালি তাহলে দুইটা আলাদা আলাদা কনফিগারেশন, মানে ওরা দুইটা আলাদা আলাদা আইসোমার। ওকে, সো এখানে ফ্রি রোটেশন নাই, সো এর জন্য আমরা এই টাইপের তোমার আইসোমারিজমকে বলবো জিওমেট্রিক আইসোমারিজম। অ্যান্ড এই জিওমেট্রিক আইসোমারিজমকে আমরা সিস ট্রান্স কেন বলি? কারণ এই উপরে যেটা আঁকছি, সেটাকে আমরা বলি, এটা কি অ্যাকচুয়ালি তোমার 1 2 3 4, তাই না? বিউটিন 2, সো এটাকে আমরা বলবো সিস বিউটিন 2। সিস ট্রান্স কীভাবে বের করতে হয় একটু পরে আসবো, সিস বিউটিন 2, আর এটা হচ্ছে ট্রান্স বিউটিন 2। MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোনটা সিস, এটা সিস নাকি ট্রান্স, ঠিক আছে? তো সিস বিউটিন 2 আর ট্রান্স বিউটিন 2 একটু এখানে আমরা লিখে রাখবো। সিস মানে হচ্ছে তোমার সেম, আর ট্রান্স মানে হচ্ছে অপোজিট। যেমন এখানে দুইটা সেম গ্রুপ একই পাশে আছে, এর জন্য আমরা ওটাকে সিস বলছি, আর দুইটা সেম গ্রুপ অপোজিট পাশে আছে, এটাকে আমরা ট্রান্স বলছি। যদিও এখানে আরও রুল আছে, সেটাতে আসবো। এরপর আরেকটা এক্সাম্পল দেখি, যে শুধু ডাবল বন্ড থাকলে বা ট্রিপল বন্ড থাকলেই যে, সরি ট্রিপল বন্ড না, শুধু ডাবল বন্ড থাকলেই যে আমরা জিওমেট্রিক আইসোমারিজম দেখবো, ব্যাপারটা তা না। অনেক সময় দেখা যায় সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রেও আমরা জিওমেট্রিক আইসোমারিজম দেখতে পারি, মানে যেখানে রিং থাকে। যেমন একটা এক্সাম্পল দিই, এখানে কার্বন, এখানে CH3, এখানে C, দেন এদিকে হচ্ছে CH3, এদিকে H, এদিকে CH3, এদিকে
এইচ। আর এটা আরেকটা কনফিগারেশন আঁকলাম, দেখো দেখো। সো এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়? এই পাশটায়, তাই না? সো এটা তো মনে হতে পারে এক পাশে আঁকলেই তো হয়েছে, কিন্তু তখন এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, কারণ তুমি এটা চাইলেই ঘুরাই দিতে পারবো না, বুঝতে পারছো? কারণ তুমি যদি এটাকে ঘুরাইতে চাও, এখন মনে হতে পারে এখানে তো সব সিঙ্গেল বন্ড, তাহলে এখানে পাই বন্ড যেহেতু নাই, আমি তো এটাকে ঘুরাইতে পারবো। বাট অ্যাকচুয়ালি এটা 3D স্ট্রাকচারটা যদি দেখানো পসিবল হইতো, তখন দেখতা যে এইটাকে রোটেট করতে হলে তো অ্যাকচুয়ালি পুরো কার্বনটাকে সহ ঘুরাইতে হবে, তাই না? তুমি যদি এইখানে একটু চিন্তা করে দেখো যে এই দুইটাকে ঘুরানো মানে কি, পুরো কার্বন সহ এই বন্ডটাকে একটু ঘুরাই দেওয়া, তাই তো? বাট এটা পাই বন্ডের ক্ষেত্রে সম্ভব হয় না। পাই বন্ডে আমাদের পুরোটাই কি মানে একসাথে লাগানো থাকে। সো তুমি যখন পাই বন্ডের এটাকে ঘুরাবা, তখন দেখা যাবে একটা কার্বন না ঘুরে দুইটা কার্বনই ঘুরে যাবে। সো তখন আলটিমেটলি আবার সেম জিনিস, বুঝতে পারছো? আর এইখানে আমরা যেটা করতে পারছি, জাস্ট একটা কার্বনকে রোটেট করাইতে পারছি। সো এটা হচ্ছে ফ্রি রোটেশন। এখানে আমরা রোটেট করতে গেলে দেখা যায় যে দুইটাই ঘুরে যায়, সো এটা আর ফ্রি রোটেশন না। আবার সেম কাহিনী এখানে, যদিও সিঙ্গেল বন্ড, বাট আমি যখন এটাকে রোটেট করতে চাবো, এটা রোটেট করতে গেলে পুরাটা সহ একবারে ঘুরে যাবে। সো আলটিমেটলি তুমি আবার সেম কনফিগারেশনই পাবা। সো এইটা থেকে এইটাতে আসা অ্যাকচুয়ালি পসিবল না, মানে ডিরেক্টলি আসা কোনোভাবেই পসিবল না। হিট টিট দিয়ে মানে রিফরমেশন করে তারপর আসতে পারবো। সো এইটাও একটা তোমার জিওমেট্রিক আইসোমারিজমের মধ্যে পড়বে। ওকে, জিওমেট্রিক আইসোমারিজম কী কী কেসে হতে পারে আমরা লিখে রাখি, মানে কোন কোন বন্ডের ক্ষেত্রে আমরা দেখব। যেমন ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, এটা তো দেখাইলামই। তারপর হচ্ছে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, এটার ক্ষেত্রেও হয়। তারপর নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, এটার ক্ষেত্রেও হয়। আর তারপর হচ্ছে সাইক্লিক যারা আছে এগুলোর ক্ষেত্রে জিওমেট্রিক আইসোমারিজম হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি মোর জেনারেলি লিখি সি ডাবল বন্ড সি, ওই যে বলছিলাম ডাবল বন্ড থাকলেও আমরা সেটা জিওমেট্রিক আইসোমার হইতেও পারে, নাও পারে। সেটার রিজনটা হচ্ছে যে ধরো এখানে এ বি সি ডি এভাবে আছে। ওকে, জিওমেট্রিক আইসোমার হওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে যে এ আর বি সমান হবে না। ওকে, এ আর বি কখনোই সমান হবে না, অ্যান্ড সি আর ডিও সমান হবে না। এটা একটা কন্ডিশন। মানে যদি ডাবল বন্ডের ব্যাপারে বলি, তোমার এখানে যে কোনো এক পাশের দুইটা সমান হইতে পারবে না, এখানে অ্যান্ড না দিয়ে অর দিই। ওকে, সরি অর না, অ্যান্ডই হবে, মানে দুই পাশের দুইটাই অসমান হইতে হবে। কখনো যদি দেখো যে এ আর বি সেম হয়ে গেছে, ওইখানে আর জিওমেট্রিক আইসোমার আমরা বলতে পারবো না। কেন পারবো না একটু পরে বুঝতে পারবো। আচ্ছা, সো এই হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজমের বেসিক। এখন আমরা আসি যে সিস ট্রান্স কীভাবে বের করতে হয়। কয়েকটা এক্সাম্পল দেখবো, ক্লিয়ার হবে। তাহলে যে এক্সাম্পলটা নিয়ে দেখাচ্ছি সেটাই আসি, যে সি ডাবল বন্ড, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, এই হচ্ছে CH3, আর এখানে আরেকটা দেখো সি ডাবল বন্ড সি, এখানে CH3 H CH3 H। আচ্ছা, সো ফার্স্ট অফ অল দেখো পাই বন্ড আছে বা ডাবল বন্ড আছে, সো জিওমেট্রিক আইসোমার হওয়ার চান্স আছে, আমরা এইটুক মোটামুটি শিওর। আর দুই পাশে মানে কার্বন দুইটার একই, মানে এই কার্বনের সাথে একই জিনিস যুক্ত নাই, আবার এই কার্বনের সাথে দুইটা সেম জিনিস যুক্ত নাই, রাইট? সো এটার তোমার সিস ট্রান্স বা জিওমেট্রিক আইসোমারিজম থাকা পসিবল, কন্ডিশনগুলো ফিল আপ করছে। এখন এটা কি সিস নাকি কোনটা সিস কোনটা ট্রান্স? সো এই যে দেখো সেম গ্রুপ, যে কোনো একটা সেম গ্রুপ যদি একই পাশে থাকে, আচ্ছা এটা তো আমরা একটু ভুল আঁকছি, ধরো হাইড্রোজেন, এটা CH3, সরি। যে কোনো একটা সেম গ্রুপ যদি একই পাশে থাকে, আমরা সেটাকে বলবো হচ্ছে সিস, যেমন এটাকে বলবো সিস বিউটিন 2, আর এটাকে আমরা বলবো ট্রান্স বিউটিন 2। ওকে, এবার আসি সেকেন্ড এক্সাম্পলে। সি ডাবল বন্ড সি, H CH3, ক্লোরিন CH3, সি ডাবল বন্ড সি, হাইড্রোজেন ক্লোরিন
CH3 CH3 জিওমেট্রিক আইসোমারিজম থাকবে, হ্যাঁ, কারণ ডাবল বন্ড আছে, আবার একই পাশে একই জিনিস নাই। ওকে, এখন কোনটা সিস কোনটা ট্রান্স? দেখো এই যে সেম গ্রুপ একই পাশে যেটা আছে, অন্য দুইটা সেম না সেটা আমাদের দেখার দরকার নেই, যেই দুইটা সেম সেই দুইটা একই পাশে থাকলে সিস, সেটা হচ্ছে সিস, আর এটা হচ্ছে ট্রান্স। এখানে যেমন দুইটা একদম সেম ছিল, সো এটা একটা রুল। আবার এখানে যে কোনো একটা মিল থাকলেই হবে, মানে যেমন এখানে দুইটা সিস একই পাশে আছে, এটাকে আমরা সিস বলি, এটাকে বলি ট্রান্স। এবার আসি যদি একটাও সেম না হয় তখন কি করব? ধরো সি ডাবল বন্ড সি, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে C2H5, এদিকে H, আর এদিকে হচ্ছে Cl। আর আরেকটা ভ্যারিয়েশন দেখি, সি ডাবল বন্ড সি, C2H5, CH3, হাইড্রোজেন ক্লোরিন। আচ্ছা, এবার আমরা কিভাবে সিস ট্রান্স বের করব? সো এখন দেখো লেফট রাইটের কোনোটার সাথে কারো মিল নেই, মানে এই পাশে এই CH3 আর এখানে হাইড্রোজেন মিল নেই, আবার এখানে সি এর এই C2H5 আর Cl এরও মিল নেই। সো আমরা সিস ট্রান্সটা কীভাবে বুঝবো? তখন তোমার যেটা করতে হবে যে এই লেফট সাইডের কার্বনে CH3 আর C2H5 এর মধ্যে ভারী কোনটা, মানে কোনটার ওয়েট বেশি? ডেফিনেটলি C2H5। আর রাইট সাইডে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কোনটা হেভি? ক্লোরিন, তাই না? সো C2H5 আর মানে ভারীগুলো যদি একই পাশে থাকে সেটাকে আমরা বলবো সিস, আর ভারীগুলো যদি অপোজিট সাইডে থাকে সেটাকে আমরা বলবো ট্রান্স। ওকে, আচ্ছা, এর পরেরটা দেখি, তোমরা বলবা যে এটাতে কোনটা সিস কোনটা ট্রান্স। আচ্ছা, তোমরা একটু আর সো এইটা একটা, আর এদিকে আর একটা সি। আচ্ছা, এখানে বলো তো যে কোনটা সিস কোনটা ট্রান্স? হ্যাঁ, গুড। এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক আইসোমারিজম দেখাবেই না, ঠিক আছে? এটা জিওমেট্রিক আইসোমারি না। সো এখানে সিস ট্রান্সের প্রশ্নে আসে না। সো এখন আই হোপ বুঝতে পারছো যে কিভাবে তুমি সিস আর ট্রান্স বুঝতে পারবা। ওকে, এবার আসি আমাদের স্টেরিও আইসোমারিজমের যে পরের পোর্শনটা, মানে আমরা জিওমেট্রিক দেখলাম, এবার হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা। অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা বোঝার আগে আমাদের হচ্ছে কাইরাল কার্বনটা বুঝতে হবে। মানে একটা টার্ম আছে কাইরাল কার্বন, তোমরা হয়তো বোটানিতে পড়ছো এটা। সো কাইরাল কার্বন জিনিসটা কি? সো কাইরাল কার্বনের এক্সাম্পল, মানে কাইরাল কার্বনের ডেফিনেশন খুব সহজ। যে কোনো একটা কম্পাউন্ডে যখন একটা কার্বনের চারটা হাতে চারটা ডিফারেন্ট গ্রুপ থাকবে সেটাকে আমরা বলি কাইরাল কার্বন। যেমন এটা একটা কাইরাল কার্বনের এক্সাম্পল। কাইরাল কার্বনগুলোকে আমরা স্টার দিয়ে রিপ্রেজেন্ট করি বেসিক্যালি, বাট তুমি এমনিতেও এটা না দিলেও সমস্যা নেই। সো এখানে আমরা বোঝানোর সুবিধার্থে এখানে স্টার দিলাম যে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। কারণ দেখো এই কার্বনটার এই পাশে আছে একটা OH গ্রুপ, এই পাশে আছে একটা হাইড্রোজেন, এই পাশে আছে একটা COOH, এই পাশে আছে একটা CH3। মানে চার হাতে চার ধরনের জিনিস, মানে এমন না যে এই হাতের এই পাশে তো কার্বন আছে এই পাশেও কার্বন আছে, ব্যাপারটা ওরকম না। এই পাশে পুরাপুরি কি আছে, মানে পুরা চেইনটা কি COOH, আর এই পাশে পুরা চেইনটা কি CH3। সো এইগুলাকে আমরা বলি কাইরাল কার্বন, মানে এই যে কার্বনটা আমরা স্টার দিছি সেটাকে আমরা বলি কাইরাল কার্বন। আরেকটা এক্সাম্পল দেখা যাক। ধরো কার্বন কার্বন কার্বন, এরকম স্ট্রাকচার তোমরা ওই বোটানিতে দেখবা অনেক। সো এই সি সি, তারপর এদিকে সি সি, এদিকে এইচ 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 ও এইচ, ওই যে গ্লুকোজের যে স্ট্রাকচার আছে ওইখানেও দেখবা এরকম COH, তারপর এদিকে CH3, আর এদিকে হচ্ছে COOH। এখানে দেখো এই কার্বনটা, এটা নিয়ে যদি চিন্তা করি, এটা কি কাইরাল কার্বন?
এটা এই পাশে আছে হাইড্রোজেন, এই পাশে আছে মিথাইল, এই পাশে আছে OH, আর এই পাশে আছে একটা বিশাল চেইন 3 কার্বনের, সেটা একটা কাইরাল কার্বন। এই কার্বনটার কথা চিন্তা করি, এই পাশে আছে একটা হাইড্রোজেন, এই পাশে আছে একটা OH। ওকে, সরি, এই পাশে আমি এক্সাম্পলটা একটু চেঞ্জ করে দিই, এরকম দিলাম। এই কার্বনটা এই পাশে আছে একটা হাইড্রোজেন, এই পাশে CH3, এই পাশে আছে একটা COOH COH, আর এই পাশে আছে একটা CH3 COH। সো দুইটা তো ডিফারেন্ট, সো এটাও একটা কাইরাল কার্বন। আবার এই কার্বনটার কথা চিন্তা করো, এই পাশে একজন H, এই পাশে OH, এই পাশে COOH, আর এই পাশে বিশাল বড় একটা জিনিস, সো এটাও একটা কাইরাল কার্বন। সো 3টা কাইরাল কার্বন আছে। সো আমরা একটা রুল শিখবো যে যতগুলো কাইরাল কার্বন থাকবে, মানে যদি ধরো তোমার একটা কম্পাউন্ডে এনটা কাইরাল কার্বন থাকে, এন কাইরাল কার্বনস, তখন সেইখানে অপটিক্যাল আইসোমার থাকবে টোটাল 2 টু দি পাওয়ার এনটা। নাম্বার অফ টোটাল অপটিক্যাল আইসোমার্স হবে 2 টু দি পাওয়ার এন। ওকে, আচ্ছা। সো অপটিক্যাল আইসোমার তো আবার দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা ছিল এনানসিওমার আর একটা হচ্ছে ডায়াস্টেরিওমার। সো আমরা আগে একটু দেখি যে অপটিক্যাল আইসোমার কি জিনিসটা, কি অপটিক্যাল, বা এখানে লাইট কিভাবে আসলো। সো কিছু কম্পাউন্ড আছে যারা হচ্ছে লাইট সেন্সিটিভ। লাইট সেন্সিটিভ মানে হচ্ছে তাদের স্ট্রাকচারটা এমন যে তারা লাইটের ওরিয়েন্টেশন বাঁকাই দিতে পারে, মানে লাইট যেদিকে যাচ্ছিল সেটাকে বাঁকাই দিতে পারে। আমি যদি একটু সহজ করে একটা আইডিয়া দিতে চাই, আচ্ছা একটু পরে আসতেছি সেটাই। সো অপটিক্যাল আইসোমার হওয়ার কিছু কন্ডিশন আছে, যে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন নাই তাহলে ওইখানে অপটিক্যাল আইসোমারিজমের কোনো প্রশ্নই আসে না। সো ফার্স্ট অফ অল কাইরাল কার্বন তো থাকতেই হবে। আর এই অপটিক্যাল আইসোমার যারা, বা অপটিক্যাল আইসোমারিজম যারা শো করে, তারা হচ্ছে লাইট সেন্সিটিভ, মানে তারা লাইটকে ঘুরাই দিতে পারে, মানে লাইটের রোটেশন চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, সো লাইটস রোটেশন করে। সো আইডিয়াটা কীরকম আমি যদি একটু বোঝাই বলি, এটাতে যদি একটু লাইটের ব্যাপারে ডিসকাস করা লাগবে, আমি তারপর দেখাই। আমরা কি বলছি যে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো? সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কীরকম ওয়েভ, যে এখানে দুইটা অ্যাক্সেসে দুইটা চেঞ্জিং, একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। লাইক ধরো এই অ্যাক্সেসে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এরকম, আর এই অ্যাক্সেসটা হচ্ছে এই যে এই পাশে যে অ্যাক্সেসটা, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এই পাশে লাইট হচ্ছে বেসিক্যালি এই দুইটা আলাদা আলাদা দুইটা ওয়েভের কম্বাইন্ড প্রোপাগেশন, মানে এই দুইটা চেঞ্জিং ফিল্ড যখন কোথাও থাকে সেইটাকেই আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। লাইট হচ্ছে এই দিকে প্রোপাগেটেড হইতে থাকে সবসময়, আর দুইটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। যেমন এখানে ইলেকট্রিক ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে জেড অ্যাক্সিসে অসিলেট করতেছে। ম্যাগনেটিক ফিল্ডটা ওই পাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিসে অসিলেট করতেছে, আর লাইট প্রোপাগেট হচ্ছে এক্স অ্যাক্সিসে। ওকে, সো আমরা যদি লাইটের শুধুমাত্র, মানে লাইটের এই যে এটা হচ্ছে একটা প্লেনে অসিলেট করতেছে, বাট অ্যাকচুয়ালি লাইটটা আমাদের দিকে যখন আসে, ধরো এই লাইটটা স্ক্রিন থেকে তোমার দিকে যাচ্ছে, যদি এখানে বোঝানো যাচ্ছে না। সো এই লাইটের আমরা যদি শুধু ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে চিন্তা করি, আমরা যখন ফিজিক্যাল অপটিক্স পড়বো তখন এটা আরও ডিটেলসে দেখব, যে এই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি এক এক সময় এক এক দিকে অসিলেট হয়। মানে এটার মানে এটার সাথে কিছু কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড আছে, যে এটা চারদিকে অসিলেটেড হইতে থাকে এরকম। এটা সব দিকে যত প্লেন আছে সব প্লেনের দিকে এরকম অসিলেট হতে থাকে। মানে লাইট জিনিসটা খুব মানে একবার এদিকে অসিলেট হয়, একবার এদিকে অসিলেট হয়, এরকম এরকম এইভাবে তোমার চোখে বারবার আসতে থাকে। ওকে, এটা তোমার দিকে আসতেছে, মানে একটা লাইট ওয়েভ যদি এদিকে যায়, বা একটা প্রোটন যদি এদিকে যায়, একবার তার অসিলেশনটা এদিকে হয়, একবার এদিকে হয়, আর একবার নিচের দিকে হয়। ঠিক আছে, মানে খুব হিজিবিজি অবস্থা আর কি। সো আমরা এখানে তার শুধু ইলেকট্রিক ফিল্ডটা দেখতেছি। ওকে, সো লাইটের এই ব্যাপারটাকে বলা হয় যে লাইট হচ্ছে তার চারপাশে সব প্লেনে অসিলেট করতে থাকে। ওকে, সো
এক ধরনের তোমার আছে, যন্ত্র আছে, মানে এক ধরনের ডিভাইস আছে যেটাকে বলা হয় পোলারাইজার। তোমরা ওই যে পোলারাইজড সানগ্লাসের কথা শুনবা, যেটা দিয়ে যে সূর্যগ্রহণ দেখে, ওই পোলারাইজার যেটা করে যে এই লাইটের যে অসিলেশনটা সেটাকে যে কোনো একটা প্লেনে কনফাইন্ড করে ফেলে। মানে এখানে লাইটটা সব প্লেনে অসিলেট হচ্ছিল তো, সো পোলারাইজার যেটা করে এটাকে যে কোনো একটা প্লেনে অসিলেট করতে বাধ্য করে। এগুলো সব ফিজিক্যাল অপটিক্সের জিনিস আর কি। যখন এটা ভিতর দিয়ে পাস হয়, এটা যে কোনো একটা প্লেনে এখন অসিলেট করে। আগে এই যে এদিকে এগুলো এক একটা হচ্ছে প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, মানে আমরা এটা 2D দেখতেছি। সো এক একটা প্লেনে অসিলেশনটা আমরা মানে যে কোনো একটা প্লেনে অসিলেশনটাকে কনফাইন করে ফেললাম বা লিমিটেড করে দিলাম। তারপর তোমার সানগ্লাস, নর্মাল যে সানগ্লাস আছে সেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি পোলারাইজার, বাট সেগুলো হচ্ছে পার্শিয়াল পোলারাইজার। মানে ওরা সবগুলো প্লেনকে মানে একটা প্লেনে করতে পারে না, বাট মোটামুটি অনেকগুলো প্লেনের লাইট অসিলেশনটাকে ক্যান্সেল আউট করে দেয়। এর জন্য তুমি যখন চোখে দাও তোমার এটা কি অনেক আরাম লাগে আর কি, ঠিক আছে। সো সানগ্লাস হচ্ছে পার্শিয়াল পোলারাইজার। একদম পারফেক্ট যে পোলারাইজার ডিভাইস সেটা কী করে, যে কোনো একদিকে লাইটের অসিলেশনটাকে কনফাইন করে। সো এরকম একটা প্লেন পোলারাইজড লাইট, এটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট বা সম আবর্তিত আলো। সম আবর্তিত মানে কেমিস্ট্রি বইগুলোতে সম আবর্তিত আলো লেখা আছে। সো প্লেন পোলারাইজড লাইটটা, একটা প্লেন পোলারাইজড লাইটকে আমি যদি এরকম একটা মিক্সচারের মধ্যে দিয়ে পাঠাই, যেখানে কিছু অপটিক্যাল আইসোমার বা লাইটের প্রতি সেন্সিটিভ কিছু কম্পাউন্ড আছে, এখানে সাম র্যান্ডম কম্পাউন্ড আছে যেগুলো হচ্ছে লাইটের প্রতি সেন্সিটিভ। মানে যে অপটিক্যাল আইসোমারে আমরা যাদেরকে শিখবো তারা সবাই হচ্ছে লাইট সেন্সিটিভ। সো এরকম কোনো একটা কম্পাউন্ডের মধ্য দিয়ে যদি ওকে পাস করি, তখন দেখা যায় এই প্লেন পোলারাইজ লাইটটার ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ হয়ে যায়, এটা একটু রোটেটেড হয়ে যায়। সেই রোটেশনটা করছে কে, এই কম্পাউন্ডের স্ট্রাকচারটা। মানে কম্পাউন্ডের স্ট্রাকচারের মধ্যে যখন এই লাইট ওয়েভটা গেছে তার রোটেশন হয়েছে। ওকে, সো এইটাই হচ্ছে লাইট সেন্সিটিভিটি। যে লাইটের প্রতি সেন্সিটিভ মানে কি বোঝায়, যে সে অ্যাকচুয়ালি লাইটকে ঘুরাই দিতে পারে। ওকে, সো এই প্লেন পোলারাইজড লাইটকে ঘুরাই দেয় এইগুলো, এই টাইপের কম্পাউন্ডগুলো কি মানে অপটিক্যাল আইসোমার যারা তারা বেসিক্যালি এই প্রপার্টিটা শো করে। আর আরেকটা প্রপার্টি থাকে যে ওদের নন সুপার ইম্পোজিবল। সুপার ইম্পোজ মানে হচ্ছে উপরিস্থাপন। সো নন সুপার ইম্পোজিবল বা উপরিস্থাপনীয় মিরর ইমেজ থাকবে ওদের। নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ এক্সিস্ট করে। সো এই নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ জিনিসটা কি, ধরো এখানে আমি একটা কম্পাউন্ড রাখলাম, একটু ওয়েট ধরো, একটা এক্সাম্পল যদি দেই। হ্যাঁ, ধরো এরকম একটা কম্পাউন্ড রাখলাম সি, এটা হচ্ছে হাইড্রোজেন, এদিকে হচ্ছে CH3, আর এইখানে আমরা একটা মোটা দাগ দিয়ে একটা নতুন বন্ড রাখলাম। এটাও একটা সিঙ্গেল বন্ড, একটু মোটা করে রাখছি, কেন রাখছি একটু এক্সপ্লেন করবো বাট পরে। আর এদিকে হচ্ছে এখানে ডট ডট দিয়ে আরেকটা বন্ড রাখছি যেটা হচ্ছে ক্লোরিন। আর এখানে আমরা আরেকটা কম্পাউন্ড রাখলাম কার্বন, এদিকে CH3, এদিকে হাইড্রোজেন। আর এখানে এই মোটা দাগে এবার হচ্ছে আচ্ছা দাঁড়াও, হচ্ছে এরকম একটা মোটা দাগ দিয়ে এখন দিলাম OH বা HO, আর এখানে ডট ডট দিয়ে দিলাম ক্লোরিন। আচ্ছা, একটা স্ট্রাকচারে মানে এই কেমিক্যাল স্ট্রাকচারগুলো কি 3D, তোমরা জানো যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি 3D। সো এটাকে 2D-তে আঁকার জন্য এরকম একটা কনভেনশন আছে যে যেই লাইনগুলো একদম সলিড সেগুলো হচ্ছে এই প্লেনেই আছে, মানে সেই বন্ডগুলো এই প্লেনেই আছে। আর যে লাইনগুলো একটু মোটা সেটা হচ্ছে এই প্লেন থেকে বাইরের দিকে আসতেছে, আর যে লাইনগুলো ডটেড সেটা হচ্ছে এই প্লেনের পিছনে আছে। ওকে, এখানেও সেম। সো এই নন সুপার ইম্পোজিবল ইমেজ মিরর ইমেজ মানে হচ্ছে যে এইটার যেমন এটা কি একটা মিরর ইমেজ, তুমি যদি এখানে একটা আয়না রাখো, এখানে যদি একটা আয়না রেখে দাও, একটার কি মিরর ইমেজ বা মানে রিফ্লেকশন, তাই তো? কিন্তু তারা নন সুপার ইম্পোজিবল, মানে তুমি একটা আরেকটার উপরে রাখতে পারবে না। যদি রাখো দেখো দুইটা কিন্তু আলাদা হয়ে গেল, তাই না? মানে এমন হইতো যদি যে দুইটা মিরর ইমেজকে একদম একটার উপর আরেকটা রাখলে সেম হয়ে যায়। যেমন আমি ওইটার একটা এক্সাম্পল দেখাইতে পারি, যে ধরো এখানে ক্লোরিন নাই, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আবার এখানে
হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, একদম সিম্পল একটা দেখালাম। তো তখন তারা একজন আরেকজনের মিরর ইমেজ ঠিকই, বাট তখন আবার তারা সুপার ইম্পসিবল, মানে তুমি একটার উপর আরেকটাকে বসাইলে তারা সেমই থাকে, আলাদা হয় না। ক্লিয়ার? সো এই নন সুপার ইম্পসিবল মানে হচ্ছে যদি একজনের উপর আরেকজনকে বসানো না যায়, আমরা সেই টাইপের মিরর ইমেজকে বলি নন সুপার ইম্পসিবল বা অউপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। ওকে, সো অপটিক্যাল আইসোমারগুলোর এই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ থাকে। এবার মানে এইগুলো হচ্ছে অপটিক্যাল আইসোমার না বলে আমরা বলবো এইগুলোকে আমরা বলি অপটিক্যাল কম্পাউন্ডস। অপটিক্যাল কম্পাউন্ডস যারা লাইট সেন্সিটিভ আর কি। এবার এই অপটিক্যাল কম্পাউন্ডস বা অপটিক্যাল আইসোমার যারা, তাদেরকে আমরা দুইটা সাবটাইপে ডিভাইড করব। একটা হচ্ছে এনানশিওমার আর একটা হচ্ছে রেসিমিক মিক্সচার। তার আগে আমরা এই অপটিক্যাল কম্পাউন্ডের আরেকটা এক্সাম্পল এখানে লিখে ফেলি। যেমন ধরো সি, এদিকে OH, এই COOH, এদিকে হচ্ছে H, এদিকে হচ্ছে CH3, এদিকে HO, COOH, H, তারপর হচ্ছে CH3। এখন এইখানেও একটা কাইরাল কার্বন আছে, এখানে একটা কাইরাল কার্বন আছে, অ্যান্ড এই টাইপের কম্পাউন্ডগুলোকে আমরা কি বলবো? অপটিক্যাল মানে লাইট সেন্সিটিভ কম্পাউন্ড বা অপটিক্যাল আইসোমার শো করতে পারবে এরকম কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এবার আমরা একটা নতুন রুল শিখব। আমরা এনানশিওমার ডায়াস্টেরিওমারে যাওয়ার আগে একটা নতুন রুল শিখব যে একটা কেমিক্যাল স্ট্রাকচারের ডি আর এল বের করা বলতে একটা টার্ম আছে, যে কোনো একটা কেমিক্যাল স্ট্রাকচার কি ডি স্ট্রাকচার নাকি এল স্ট্রাকচার। সো এই ডি আর এল কীভাবে বের করতে হয় সেটা দেখো। ডি আর এল কি সেটাতে পরে আসবো, বাট আগে আমরা বের করার নিয়মটা শিখি। এখানে আমি একটা কম্পাউন্ড রাখতেছি COOH, HOH, তারপর এদিকে কার্বন H, এদিকে OH, তারপর এদিকে হচ্ছে আরেকটা COH, H, আর দেন নিচে এটা হচ্ছে R, CH3, তারপর এখানে আরেকটা দিলাম COOH, COH, হাইড্রোজেন, তারপর CH3 আর এটা, আর এরপর হচ্ছে COOH, C, এটা আমরা একটু মানে বাইরের একটা টপিক নিয়ে ডিসকাস করতেছি যেটা অপটিক্যাল আইসোমারিজমের সাথে কিছুটা রিলেটেড। ওকে, সো এই যে স্ট্রাকচারটা এখানে আঁকছি, এখানে যেটা দেখতেছো, তারপর এখানে যে আরেকটা স্ট্রাকচার দেখতেছো, এইগুলো মানে ডি টাইপের স্ট্রাকচার নাকি এল টাইপের স্ট্রাকচার সেটা বের করতে পারবো। সেটার রুল হচ্ছে যে আমরা একটা রুল ইউজ করি, সেটাকে বলা হয় করণ রুল, CRN রুল। এই করণ রুল ইউজ করা মানে করণ রুলের সি ফর হচ্ছে যেই সব ফাংশনাল গ্রুপে কার্বন থাকে, যেমন COOH, মানে এই কয়টা কার্বন, এই কয়টা ফাংশনাল গ্রুপকে আমরা সি টাইপের মধ্যে লিখি। ওকে, সি ফর COOH অথবা কার্বনিল অথবা অ্যালডিহাইড, আর ফর হচ্ছে অ্যালকাইল অথবা হাইড্রোজেন, আর এন ফর কার্বন নাই এরকম ফাংশনাল গ্রুপ, এগুলোতে হচ্ছে কার্বন থাকে না, যেমন NH2, ক্লোরিন, তারপর হচ্ছে OH। ওকে, সো রুলটা হচ্ছে যে তুমি এইখানে ফার্স্টে কাইরাল কার্বনগুলো করবা, আইডেন্টিফাই করবা যে কোনো একটা কম্পাউন্ডে। আমি এখানে কাইরাল কার্বনগুলো আইডেন্টিফাই করলাম, অ্যান্ড দেন এইখানে মানে যদি আমরা এই দুইটা এক্সাম্পল আগে দেখি, এটাতে একটু পরে আসি। একটা কাইরাল কার্বন আছে, ওকে, সো তুমি দেখবে এই কাইরাল কার্বনের চারপাশে যেই জিনিসগুলো আছে সেগুলো ওরিয়েন্টেশনটা কেমন। যেমন এইটা কোন টাইপের ফাংশনাল গ্রুপ? সি, এটা আর, এটা আর, আর এটা এন, তাই না? সো জিনিসটা কীরকম? সি দেন একটা আর, আর এন। সো এই CRN ওয়ার্ডটা যেভাবে উচ্চারণ করো, সি এর পর আর দেন এন, সো মানে এরকম সি এর পর আর দেন এন। তুমি যদি এখানে একটা এরকম অ্যারো দাও, সেটা কোন দিকে ঘুরতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তখন আমরা সেটাকে ডি আইসোমার বলি, মানে সেটাকে আমরা ডি টাইপের আইসোমার বলি। ওকে, আর এটাতে আসি,
এটার জন্য দেখো এটা হচ্ছে কি আর, এটা আর, এটা এন, এটা সি। এখানে রোটেশনটা কি কোন দিকে হচ্ছে? উল্টা, ক্লকওয়াইজ। এই টাইপের আইসোমারগুলোকে আমরা এল আইসোমার বলি। ওকে, তুমি দেখবা তোমার বইতে বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ, এরকম অনেক স্ট্রাকচার আছে বোটানি বইতে। ওইখানে ওই যে ডি লেখাটা, ডি বা এল, সেটা অ্যাকচুয়ালি এইভাবে ডিটারমাইন্ড হয়। ঠিক আছে, তুমি বইয়ের ওইগুলো একটু ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, সো অনেকগুলো কাইরাল কার্বন থাকলে কি করবো, তখন কোনটা নিয়ে কাজ করবো? সো অনেকগুলো কাইরাল কার্বন থাকলে আমি এটাকে নাম্বারিং করবো। নাম্বারিংয়ের সময় যেভাবে নাম্বারিং করতাম, নেমিংয়ের সময় একইভাবে। যেমন এটা আমার 1, দেন এটা 2, 3, 4। সো 1 নাম্বার কার্বন থেকে সবচেয়ে দূরে যে কাইরাল কার্বনটা আছে, আমরা সেটার জন্য কর্ন রুল অ্যাপ্লাই করবো। সো এখানে যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর এটা কি এন, আর এই পাশে পুরাটা কি একটা কার্বন সম্বলিত সামথিং, সেটা হচ্ছে সি। তো এখানে রোটেশনটা কেমন? সি আর আর এন, তাই না? সো এটা কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা কি ডি, এটাকে আমরা ডি আইসোমার বলব। সো এই ডিএলটা হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার। ওকে, এটার সাথে সিমিলার একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় স্মল ডিএল। এটা অ্যাকচুয়ালি একটা রোটেশন ইন্ডিকেট করে। সো এই যারা ক্যাপিটাল ডি স্ট্রাকচারের, তারা স্মল ডি রোটেশন শো করে, মানে তারা লাইটকে স্মল ডি রোটেশন করায়, মানে হচ্ছে তারা লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরাই দেয়। ওকে, আর যাদের স্ট্রাকচার ক্যাপিটাল এল, তারা স্মল এল রোটেশন শো করে, আর স্মল এল রোটেশন মানে হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। ওকে, সো এই যে আমরা একটা তোমার পোলারাইজার থেকে একটা লাইট বের করছিলাম, দেন ওইটাকে একটা মিক্সচারের মধ্যে দিয়ে একটা ইসের মধ্যে দিয়ে, কম্পাউন্ডের মধ্যে দিয়ে পাস করছি, তখন ওই যে দেখছিলাম লাইটটা কিছুটা ঘুরে গেছে। সেই রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয়, তাহলে আমরা বলবো এটা এল রোটেশন করে। ক্লকওয়াইজ রোটেশনকে আমরা নেগেটিভ বলি, নেগেটিভ। আর যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সেটাকে আমরা ডি রোটেশন বলি, অ্যান্ড সেই অ্যামাউন্টটাকে আমরা পজিটিভ বলি। ক্লিয়ার এটা সবার? ওকে, সো ডি মানে হচ্ছে পজিটিভ রোটেশন, এল মানে হচ্ছে নেগেটিভ রোটেশন। যেমন আমরা এখানে একটা দুইটা স্ট্রাকচার রাখবো, যেমন ল্যাকটিক অ্যাসিড। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা COOH, এখানে একটা OH, তারপর হচ্ছে এদিকে CH3। এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। কেন ডি? চিন্তা করে দেখো, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এটা মুখস্থ রাখো, এইটা MCQতে আসে, ল্যাকটিক অ্যাসিডের সংকেত। আর আরেকটা আঁকলাম COOH, CH, এটা ডেফিনেটলি কি এল ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের দুইটা আইসোমার আর কি। সো যেটা ডি, সেটা তোমার পজিটিভ ডিরেকশনে রোটেশন করাবে। সো এখানে রোটেশনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, MCQতে আসে, এটা রোটেশনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.3 ডিগ্রি। মানে এটাকে যদি একটা প্লেন পোলারাইজড লাইট এটার মধ্যে দিয়ে পাস করি, সে ওই লাইটটাকে, ওই পোলারাইজড লাইটটাকে 2.3 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই দেয়, মানে ডি রোটেশন করে। আর এইটা ঠিক সেম অ্যামাউন্ট অপোজিট দিকে করে, মানে জিনিসটা সিমেট্রিক। ওকে, এলটা হচ্ছে ঠিক উল্টা দিকে 2.3 ডিগ্রি রোটেশন করে। ক্লিয়ার সবার এটা? সো এইটা আমরা কেন শিখলাম? আমাদের এই টার্মগুলো দেখবা বইতে আছে, বাট বইতে অ্যাকচুয়ালি অত এক্সপ্লেন করে নাই, তুমি যাতে পড়তে গিয়ে বুঝতে পারো, এর জন্য এগুলো দেখানো। সো এবার আসি এনানসিওমার কি জিনিস, মানে অপটিক্যাল আইসোমারের যে দুইটা সাবটাইপ, সেগুলোতে আসি। এনানসিওমারের পাশে লেখো, এগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস, বা এগুলাকে কাইরাল কম্পাউন্ডস বলে। কাইরাল কার্বন আর কাইরাল কম্পাউন্ড কিন্তু আলাদা। এনানসিওমারদেরকে কাইরাল কম্পাউন্ডসও বলে, বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলে। সো এনানসিওমার কারা? ফার্স্ট অফ অল তাদেরকে অপটিক্যাল আইসোমার হতে হবে আগে, অপটিক্যাল কম্পাউন্ড হতে হবে। আমরা তো এটা বলেই আসছি যে অপটিক্যাল কম্পাউন্ড কারা। অপটিক্যাল কম্পাউন্ড হচ্ছে যাদের কাইরাল কার্বন থাকে, যারা লাইট সেন্সিটিভ, আর যাদের নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ থাকে। ওকে, সো এরকম অপটিক্যাল কম্পাউন্ডস যারা,
মানে এনানসিওমার যারা, তারা ফার্স্ট অফ অল অপটিক্যাল কম্পাউন্ড হবে, মানে তাদের কাইরাল কার্বন থাকবে, তারপর তারা লাইটকে ঘুরাবে যে কোনো একটা ডিরেকশনে, ডি অথবা এল, আর তারা হচ্ছে তোমার তাদের নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ থাকবে। তো এগুলো আর লেখার দরকার নেই। এখন আসে আরেকটা ব্যাপার আমি একটু বলতে ভুলে গেছি, ডিআরএল এর ফুল ফর্ম কি? ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, বোটানি বইতেও এটা আছে, ডেক্সট্রো রোটেটরি, আর এল মানে হচ্ছে লেভো রোটেটরি, লেভো রোটেটরি। আচ্ছা, সো এনানসিওমার হইতে হইলে ফার্স্ট অফ অল অপটিক্যাল কম্পাউন্ড তো হইতেই হবে। এখন এনানসিওমার কারা? আমরা অপটিক্যাল আইসোমারের একটা এক্সাম্পল যদি দেখি তাহলে এটা বুঝতে পারবো। মানে যদি দুইটা অপটিক্যাল কম্পাউন্ড এরকম হয় যে একজন আরেকজনের মিরর ইমেজ, দুইটা অপটিক্যাল আইসোমার যদি এমন হয় যে দুইজন দুইজনের মিরর ইমেজ, তখন আমরা বলবো তারা একজন আরেকজনের এনানসিওমার। যেমন এখানে একটা ওই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড রাখছিলাম, COOH COH H, আর এদিকে আছে হচ্ছে CH3, আর আরেকটা কম্পাউন্ড নিলাম COOH CHOH CH3, কাইরাল কার্বন আছে, হ্যাঁ, অ্যান্ড তোমার মিরর ইমেজ কিনে একজন আরেকজনের দুইটা অপটিক্যাল কম্পাউন্ড আছে, মানে দুইজনই লাইট সেন্সিটিভ, দুইজনেরই নিজস্ব নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ আছে। এখন এই দুইটা আলাদা আলাদা কম্পাউন্ডের মধ্যে আমরা কি দেখছি? একজন আবার আরেকজনের মিরর ইমেজ, তাই না? এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এখানে ভুলেও স্মল ডি লেখো না, কারণ এটা কিন্তু তার রোটেশন। সো এখানে ডি ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। সো একজন হচ্ছে ওই যে +2.3 ডিগ্রি ঘুরায়, আর একজন হচ্ছে -2.3 ডিগ্রি ঘুরায়। সো দুইটা অপটিক্যাল কম্পাউন্ড, মানে ওই যে প্রথমে যাদেরকে পড়ে আসলাম, তারা যদি এমন হয় একজন আরেকজনের মিরর ইমেজ, তখন তারা একজন আরেকজনের এনানসিওমার বলা হয়, মানে তাদেরকে একজন আরেকজনের এনানসিওমার্স বলা হয়। ওকে, অ্যান্ড এনানসিওমারের কমন বৈশিষ্ট্যটা কি? যে একজন যদি পজিটিভ একটা অ্যাঙ্গেল ঘুরায়, অন্যজন অবশ্যই নেগেটিভটা ঘুরাবে। তোমাকে যদি এমসিকিউতে দেয় যে একটা এনানসিওমারের রোটেশন হচ্ছে 4 ডিগ্রি, তাহলে তার একটা কম্পাউন্ডের রোটেশন, লাইটের রোটেশন হচ্ছে 4 ডিগ্রি, তাহলে তার এনানসিওমার কতটুকু রোটেট করবে? -4 ডিগ্রি। ওকে, সো এই হচ্ছে আমাদের এনানসিওমারের আইডিয়া। অ্যান্ড এনানসিওমারের আরও কিছু প্রপার্টি আছে। একটা প্রপার্টি তো এই যে লাইটকে সেম অ্যামাউন্ট ঘোরানো, আর আরেকটা মজার প্রপার্টি হচ্ছে যে তুমি যদি দুইটা এনানসিওমারের ইকুইমোলার মিক্সচার বানাও, ইকুইমোলার মিক্সচার বা সমমোলার মিশ্রণ, মানে একই অ্যামাউন্ট নিয়ে একটা মিক্সচার বানাইলাম, অ্যান্ড দেন ওইটা দিয়ে যদি একটা পোলারিমিটার বানাও, ওই পোলারাইজ লাইটটাকে যেই মেশিনের যেই ডিভাইসের মধ্যে দিয়ে পাঠানো হয় ওইটাকে বলে পোলারিমিটার। সো ধরো এখানে তুমি ডি ল্যাকটিক অ্যাসিডও রাখছো, আবার তুমি এখানে এল ল্যাকটিক অ্যাসিডও রাখছো। এবার একটু চিন্তা করে দেখো, যদি এখান থেকে একটা প্লেন পোলারাইজ লাইট পাঠাও, তাহলে সেটার কি হবে? এটা যদি এদিকে ইনসিডেন্ট হয়, তখন এই লাইটটা কি হবে? স্ট্রেট যাবে, হ্যাঁ, মানে রোটেশনটা ব্যালেন্সড হয়ে যাবে। ডি ল্যাকটিক অ্যাসিড এটাকে 2.3 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, আর এল ল্যাকটিক অ্যাসিড এটাকে 2.3 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরাবে। সো আলটিমেটলি এটা কোনো দিকেই ঘুরবে না। ওকে, সো এই যে রোটেশনটা ক্যান্সেল হয়ে গেল, এই ব্যাপারটাকে, এই টাইপের মিক্সচারকে বলা হয় রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার বা বাংলায় হচ্ছে রেসিমিক দ্রবণ। সবাই কি বুঝছো এটা? সো রেসিমিক মিক্সচার হইতে হলে অবশ্যই তোমার এনানসিওমারের ইকুইমোলার মিক্সচার নিতে হবে, তাহলে ওইটা একটা রেসিমিক মিক্সচার হয়, যেটা আবার আলটিমেটলি লাইট ইনসেনসিটিভ হয়ে গেল। মানে যদিও এখানে দুইটা লাইট সেন্সিটিভ কম্পাউন্ড আছে, বাট একজন আরেকজনকে কাটাকাটি করে ক্যান্সেল আউট করে এইটাতে একটা মানে লাইট ইনসেনসিটিভ করে ফেলতেছে এটাকে। বুঝতে পারছো? মানে ওর এখন লাইটের প্রতি কোনো ধরনের সেন্সিটিভিটি নাই, ও লাইটকে ঘুরাইতে পারে না। ওকে, সো এটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। বুঝতে পারছো সবাই? মানে এই রেসিমিক মিক্সচার হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ।
হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? এবার আসি ডায়াস্টেরিও আইসোমার বা ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমারের সবচেয়ে সহজ ডেফিনেশন হচ্ছে যারা এনানসিওমার না তারাই ডায়াস্টেরিওমার, ঠিক আছে? এজন্য আমরা এনানসিওমারটা ভালোভাবে বুঝছি যে অপটিক্যাল কম্পাউন্ডস অ্যান্ড যারা মিরর ইমেজ। সো ডায়াস্টেরিওমার হচ্ছে যারা মিরর ইমেজ না। ধরো আমি দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড লিখলাম, দুইটা অপটিক্যাল কম্পাউন্ড লিখলাম, একটা হচ্ছে COOH। আচ্ছা, আরেকটা সহজ ক্যাচ হচ্ছে যে কোনো একটা কম্পাউন্ডে যদি কাইরাল কার্বন থাকে, 1 কাইরাল কার্বন থাকে, তখন সে মাস্ট এনানসিওমার হবেই, মানে তার মাস্ট একটা এনানসিওমার থাকবেই, থাকে, এনানসিওমার মাস্ট এক্সিস্ট। ওকে, একটা কাইরাল কার্বন থাকলে অবশ্যই এনানসিওমার থাকবেই, যেমন এরকম, মানে তার একটা মিরর ইমেজওয়ালা কম্পাউন্ড তো থাকবেই। বাট আলাদা অনেকগুলো কাইরাল কার্বন যখন থাকে তখন দেখা যায় যে শুধু এনানসিওমার না, মানে কাইরাল কার্বনস যদি মোর দ্যান 1 হয়, কাইরাল কার্বনসের নাম্বার মোর দ্যান 1, তখন দেখা যায় যে ওইখানে অ্যাকচুয়ালি এনানসিওমারের পাশাপাশি ডায়াস্টেরিওমারও পাওয়া যায়। মানে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যারা নিজেরা নিজেদের মিরর ইমেজ না। আমরা একটা এক্সাম্পল দিলেই এটা ক্লিয়ার হবে। COOH, C, তারপর এদিকে হচ্ছে CH3, OH, এদিকে হচ্ছে H, এটাকে OH না দিয়ে Cl দিই, হচ্ছে Cl, এদিকে হচ্ছে H, এদিকে H আর এদিকে OH। তারপর এখন দেখো এখানে আমাদের একটু পারমুটেশন কম্বিনেশনের আইডিয়াগুলো কাজে লাগবে। আমরা এক কাজ করব, এইটাকে রোটেট করাই দিই, মানে এই দুইটাকে সোয়াপ করো। কয়ভাবে এই দুইটা মানে কয়টা কনফিগারেশন বানানো যাবে এই কাইরাল কার্বন দিয়ে? 4টা, তাই না? এখানেও 2টা অপশন, এখানেও 2টা অপশন, সো মানে 2টা রোটেশন, এখানেও 2টা কনফিগারেশন, সো আলটিমেটলি 4টা কনফিগারেশন কী কী হইতে পারে দেখো। CHCl, তারপর ClH, আমরা প্রথমটার 2টা ইয়াকে শিফট করে দিলাম, পরেরটা আবার সেম রাখলাম। ওকে, তারপর আমরা নিচে আরও, আচ্ছা এই পাশে আরও 2টা আঁকি, বাকি 2টা কনফিগারেশন। এবার ধরো আমরা 2টাকেই ঘুরাই দিলাম, তখন কি হবে? ClH, COH, আর এদিকে H, আর এটা হচ্ছে CH3। আবার আমরা ধরো উপরেরটাকে ফিক্স রেখে নিচেরটা ঘুরাই দিলাম, COOH, CHCl, COH, আর এদিকে হচ্ছে H, এটা CH3। সো এই হচ্ছে দেখো, ওই যে বলছিলাম যেই কয়টা কাইরাল কার্বন 2n অপটিক্যাল আইসোমার পাওয়া যায়, যেমন এরা সবাই হচ্ছে কি একজন আরেকজনের অপটিক্যাল আইসোমার। বাট অপটিক্যাল আইসোমারের মধ্যে আবার যেমন 2টা কাইরাল কার্বন, দ্যাটস ওয়াই আমরা 2n পাইছি, মানে 4টা। সো যদি এরকম হয় যে তোমার 4টা অপটিক্যাল কম্পাউন্ড আছে, সেটার মধ্যে কোনটা কয়টা এনানসিওমার কয়টা ডায়াস্টেরিওমার, আমরা সেটা একটু বের করার ট্রাই করি। যেমন দেখো এইটা আর এইটা, এই দুটো কি মিরর ইমেজ? মানে এখানে যদি একটা মিরর রাখো, তুমি কি এইটার রিফ্লেকশন এটা দেখবা? না, তাই না? তাহলে এই দুইটা কি একজন আরেকজনের ডায়াস্টেরিও আইসোমার বা ডায়াস্টেরিওমার। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটার কথা একটু চিন্তা করো, মিরর ইমেজ না, তো এই দুইটাও কি ডায়াস্টেরিওমার। আচ্ছা, এভাবে না লিখে আমরা এক কাজ করি, আমরা এই কম্পাউন্ডগুলোকে নাম দিয়ে দিই। ধরো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। আচ্ছা, এনানসিওমার কে কে এখানে, মানে কারা এনানসিওমার্স একজন আরেকজনের? দেখো এইটার মিরর ইমেজ হচ্ছে এইটা, তাই না? আবার এইটার মিরর ইমেজ হচ্ছে এইটা। দেখো একটা মিরর রাখো, রিফ্লেকশন দেখবা। সো আমরা এইভাবে বলতে পারি যে A আর C হচ্ছে মিউচুয়ালি এনানসিওমার, আর B আর D হচ্ছে মিউচুয়ালি এনানসিওমার। আচ্ছা, ডায়াস্টেরিওমার কারা? যেমন বাকি সবগুলো, মানে A, B, A, C, A, D, তারপর হচ্ছে B, C, B, আর
আচ্ছা এসি কেন লিখলাম, এসি তো না, এবি, তারপর হচ্ছে এডি, তারপর বিসি, এরা একজন আরেকজনের ডায়াস্টেরিওমার। আবার তোমার এবি তো আছেই, আর হচ্ছে লাস্টলি তোমার এই তো, আর হচ্ছে সি আর ডি, সি আর ডিও কি একজন আরেকজনের ডায়াস্টেরিওমার। সবার কি ক্লিয়ার এটা যে এনানসিওমার কারা আর ডায়াস্টেরিওমার কারা? ওকে, সো এখান থেকে আমরা তাহলে ক্লিয়ার হলাম যে অপটিক্যাল আইসোমার ওরা সবাই, আর অপটিক্যাল আইসোমারগুলোতে মাস্ট কাইরাল কার্বন থাকবেই, এটা একদম গ্যারান্টিড। আর অপটিক্যাল আইসোমারগুলোর নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ থাকবে, লাইট সেন্সিটিভ হবে। সেই অপটিক্যাল আইসোমারগুলোর মধ্যে যারা একজন আরেকজনের মিরর ইমেজ তারা হচ্ছে এনানসিওমার, যারা একজন আরেকজনের মিরর ইমেজ না তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। ক্লিয়ার? আর এনানসিওমারের ক্ষেত্রে দেখলাম যদি একটা কাইরাল কার্বন থাকলে সেটা মাস্ট এনানসিওমারই হবে, মানে তার একটা এনানসিওমার থাকবেই, কারণ এখানে দুইটা কনফিগারেশনই পসিবল, আর তো পসিবল না। বাট যখন একের বেশি থাকে তখন দেখা যায় ডায়াস্টেরিওমারও প্রডিউস হয়, সেটাই আমরা এখানে দেখছি। ওকে, আর এনানসিওমারের ক্ষেত্রে আমরা দেখছি যদি তুমি দুইটা এনানসিওমারের ইকুইমোলার একটা মিক্সচার নাও বা সমমোলার দ্রবণ নাও, সেটা একটা রেসিমিক মিক্সচার বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ একটা স্টেট ক্রিয়েট করে, মানে সেটা লাইটকে আর ঘুরাইতে পারে না। ওকে, এখানে আমরা কয়েকটা ফর্মুলা লিখে রাখবো যে কোনো একটা কম্পাউন্ডে যদি এনটা ডিস্টিংক্ট কাইরাল কার্বন থাকে, মানে সবগুলো থেকে আলাদা, এনটা ডিস্টিংক্ট কাইরাল কার্বন যদি থাকে, তখন টোটাল 2 টু দি পাওয়ার এনটা অপটিক্যাল আইসোমার্স পাবা। ওকে, আর এরপর আমরা আরও লিখে রাখি যদি এনটা আইডেন্টিক্যাল কাইরাল কার্বন থাকে, মানে একই কাইরাল কার্বন, একই ধরনের দেখতে প্রত্যেকে, আর এখানে এন হচ্ছে একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তখন দেখা যায় 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা অপটিক্যাল আইসোমার থাকে, আর 2 টু দি পাওয়ার এন মাইনাস টু ডিভাইডেড বাই 2 এটা অপশনাল, তুমি এটা চাইলে পড়তে পারো, এটা গুহ স্যারের বই আমি পড়ছিলাম, এর জন্য আমি এটা শিখে রাখছিলাম, বাট এটা দরকার নাই, তোমার যদি মনে হয় যে পড়বো না, দরকার নেই। 2 টু দি পাওয়ার এন মাইনাস টুটা মেসো কম্পাউন্ড থাকে, এই মেসো কম্পাউন্ডটাই আজকে আমাদের লাস্ট টপিক। আর যদি এনটা আইডেন্টিক্যাল বা একই ধরনের কাইরাল কার্বন থাকে যেটা হচ্ছে অড নাম্বার, তখন 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টুটা অপটিক্যাল আইসোমার থাকবে, আর 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টুটা মেসো কম্পাউন্ড থাকবে। এগুলো এই পারমুটেশন কম্বিনেশন আইডিয়া থেকে বের করা। ওকে, বাট আমরা এগুলো এত ডিটেলসে দেখবো না। সো আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ডস, সেই মেসো কম্পাউন্ডস আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারা এনানসিওমার বা ডায়াস্টেরিও আইসোমারের মতো না, তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? কারণ তাদের একটা প্লেন অফ সিমেট্রি থাকে, প্লেন অফ সিমেট্রি, আর তাদের মিরর ইমেজ পসিবল না, নো মিরর ইমেজ ইজ পসিবল। আর এইগুলা লাইটের রোটেশনটা জিরো করে, মানে এগুলাতে লাইটের কোনো রোটেশন হয় না, এর জন্যই তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই ইনঅ্যাক্টিভ কারা কারা হয় আমরা আরেকবার একটু মনে করে দেখি। ইনঅ্যাক্টিভ হয় যাদের কাইরাল কার্বন নাই, কাইরাল কার্বন যাদের নাই তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফার্স্ট অফ অল। আবার থাকে তারপরেও দেখা যায় যখন রেসিমিক মিক্সচার বানাও সেটাও কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ এখানে দুইটা আলাদা আলাদা দিকে মানে ক্যান্সেল আউট করে ফেলে। আর এই মেসো কম্পাউন্ডগুলোও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাদেরও কাইরাল কার্বন থাকে বাট তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? এটার রিজন হচ্ছে যে একটা এক্সাম্পল দেখো, সি, তারপর এদিকে এইচ ও এইচ, সি ডাবল ও এইচ, আর এদিকে সি এইচ ও এইচ, সি ডাবল ও এইচ। এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে, মানে তুমি যদি এখানে একটা সমতল বা প্লেন চিন্তা করো, উপরের পার্টটা নিচেরটার সাথে সিমেট্রিক, মানে একজন আরেকজনের মিরর ইমেজ, তাই না?
মানে একটা কম্পাউন্ডের ভিতরে এমন পোর্শন আছে যেটা উপরেরটা নিচেরটার সাথে আইডেন্টিক্যাল। ওকে, সো দেখা যায় উপরের পোর্শনটা যদি ওই যে করণ রুল অনুযায়ী উপরের পোর্শনটা যদি ধরো +2 ডিগ্রি রোটেট করায়, ওই যে ডেক্সট্রো রোটেশন করায়, আর নিচেরটা তখন দেখা যায় -2 ডিগ্রি করে। সো আলটিমেটলি একটা ইন্টারনাল কম্পেনসেশন হয়, মানে ভিতরে ভিতরে কাটাকাটি হয়ে যায় পুরো ব্যাপারটা, একটা কম্পাউন্ডের মধ্যেই ভিতরে ভিতরে কাটাকাটি হয়ে যাচ্ছে। এর জন্য মেসো কম্পাউন্ডকে ইন্টারনাল কম্পেনসেশনও বলে। সো আলটিমেটলি রোটেশনটা 0 হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের আইসোমার রিলেটেড ডিসকাশন।